আছে আমাকে দেখে লোকে ভাবে যে রোম্যান্টিক হিরো, ব্যথা পাওয়া প্রেমিক, খুব দুঃখ এর জীবনে প্রেমের জন্য। যে সময়টায় বাস করছি সেটা অদ্ভুত, মানে নিরাশার মধ্যে বাস করছি, অদ্ভুত একটা খারাপ সময়ে বাস করছি। তো আমি তখন ম্যানিফেস্ট করেছিলাম, প্রায় 8 বছর পরে গিয়ে সেই ম্যানিফেস্টেশনটার একটা কি বলবো স্বপ্ন পূরণের মতন হয়েছে। সবাই তো খুব রেগে আছে, সবাই খুব অভিমান, সবারই খুব ক্ষোভ, সেইটা রিলিজের জায়গা কোথায়? ফলে এখানে আমরা ইন জেনারেল দেখবো যে মানে নেগেটিভ কমেন্ট, ঋণাত্মক কমেন্টই বেশি হবে। তো সেইটা নিয়ে আমি কখনোই খুব একটা ভাবিনি। একটু অসুবিধা হয়েছিল না, হ্যাঁ আমার মতন, মানে তুমি একটু বলো, না না তুই তোর মতন করে না, তোকে কাস্ট করেছি কেন? একে অপরের সাথে যেরকম বন্ডিং হতো, এখন তো সবাই আসে মেকআপ ভ্যানে বসে, স্ক্রিপ্ট বসে, হ্যাঁ শর্ট দিলাম, তারপরে সবাই ক্লান্ত হয়ে বাড়ি চলে যায়। এখানে যিনি অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন তিনি তো নতুন লোক। তোমাকে কি বিশ্বাস করা যায়? সেটা আমার বান্ধবীরা ভালো বলতে পারবে। আচ্ছা, তোমাদের জীবনটা যদি কোনো একটা জনরা হয় তাহলে সেটা কোন জনরা হবে? ট্র্যাজেডি। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে, আর টাটকা একটি ছবি নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু তার আগে বলি, আমাদের অফিসের মেয়েরা তারা খুব এক্সাইটেড ছিল যে ইয়াং ব্রাইট ড্যাশিং দুজন অ্যাক্টার্স আসবে, আর তারা আজকে আবার টুইনিং। প্লিজ ওয়েলকাম ঋষভ অ্যান্ড অর্ণব মুখোপাধ্যায়। নমস্কার, কেমন লাগলো তোমাদের ইন্ট্রোডাকশন? তো আমার জন্য এটা একটু ওভারডোজ হয়ে গেছে, সবার জন্য ঠিক আছে, একদম ইউজড টু বলছো, হি ইজ ইউজড টু। হ্যাঁ, ও যেভাবে এন্ট্রিটা মারলো, মানে যখন ঢুকলো সানগ্লাস পরে আর কি। আর এসব কেমন লাগছে? ইউ আর ইউজড টু? খুব ভালো, আই এম ইউজড টু দিস অফিস। অ্যান্ড যখনই কোনো ছবি আমার রিলিজ হয়, মুক্তির সময় চলে আসে, তখন আমার মনে হয় যে জ্বর না আসলে তো ছবিটা রিলিজ হওয়ার মজা থাকে না। সো ফিভার হ্যাজ টু বি দেয়ার। আমার প্রত্যেকটা ছবির সময় তোমরা যেভাবে পাশে থাকো, তোমাদের সাথে যেভাবে আড্ডা মারতে চলে আসি, সো এই ক্ষেত্রেও চলে এলাম। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকেই। ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে, দারুণ কিছু ফিডব্যাক, আবার কিছু অদ্ভুত কিছু ফিডব্যাক। ঠিক আছে, সেটা নিয়ে আমাদের চর্চা হবে আজকে টাটকা টলিউড ক্যাফেতে। সরলাক্ষ হোমস, আগে বলো তোমরা এই ট্রেলার বলো বা এই সিনেমা নিয়ে কতটা, খুব টিপিক্যাল প্রশ্ন, বাট কতটা তোমরা এক্সাইটেড? লন্ডনে শুট করা নিয়ে তো খুব এক্সাইটমেন্ট ছিল, সিনেমাটা কতটা এক্সাইটেড? হ্যাঁ, মানে সেটা তো প্রাথমিকভাবে সেই এক্সাইটমেন্টটা কেটে গিয়েছিল কিছুদিনের মধ্যেই আর কি। যেভাবে আমরা যেই শিডিউলের মধ্যে সরলাক্ষ শ্যুট করেছি, সেটা খুবই টাইট শিডিউল ছিল, কিন্তু আনন্দ করে শ্যুট করেছি। এবার যদি তোমার প্রশ্নটায় আসি, তাহলে আমি বলবো যে দেখো, কিছু ছবি থাকে চরিত্রের জন্য হ্যাঁ বলা, কিছু ছবি থাকে বিষয়ের জন্য হ্যাঁ বলা, কিছু ছবি থাকে সহ অভিনেতাদের জন্য হ্যাঁ বলা, আর কিছু ছবি থাকে যেটা তিনটেই টিক পড়ে বক্সে। তো এই ছবির ক্ষেত্রে, আমার ক্ষেত্রে তিনটেই টিক পড়েছিল, কন্টেন্ট, সহ অভিনেতা এবং চরিত্র। আর আমি বিশেষ করে উত্তেজিত ঋষভের জন্যে, তার কারণ যেভাবে অভিনয় করেছে, যেভাবে চরিত্রটা কনসিভ করেছে, সেগুলো তো পরের প্রশ্ন, কিন্তু ওকে আমি ওর প্রথম বড় কাজ থিয়েটারে, সেইখান থেকে দেখছি, ওর বেড়ে ওঠাটা আমি দেখেছি থিয়েটারে, আমার সাথেও থিয়েটার করেছে। ফলে ও যেভাবে চরিত্রটা পুল অফ করেছে এবং তার জন্যে নিজেকে যেভাবে প্রস্তুত করেছে অফ ক্যামেরা অন ক্যামেরা, সেইটা মনে রাখার মতো। এবং আমি কি রেজাল্ট হবে, লোকে কিভাবে দেখবে, সে তো পরের কথা, কিন্তু এই প্রসেসটার মধ্যে ওকে দেখে আমি সত্যি খুবই উত্তেজিত ছিলাম আর কি। এবং আমি আশা করি যে যখন কোনো প্রস্তুতি সৎভাবে নেওয়া হয়, যখন একজন অভিনেতা সেইটার মধ্যে থাকে, তো সেইটার একটা না একটা কোথাও সেটা পৌঁছয়। তো আমি উত্তেজিত, ওর জন্যই উত্তেজিত। এটা খুব রেয়ার যে একজন অভিনেতা আর একজন সহ অভিনেতার ব্যাপারে, তার কাজের ব্যাপারে বেশি এক্সাইটেড, তার নিজের চরিত্র বা নিজের কাজের ব্যাপারে থেকেও আর কি। সো ঋষভ, বলো তুমি প্রোটাগনিস্ট এই ছবির। ডেফিনেটলি সেটার তো একটা এক্সাইটমেন্ট আছে। প্রথমে আমি বলি, অর্ণদার এই কথাটা শুনে আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম, কারণ অর্ণদা এমন একজন মানুষ যাকে আমি খুব ছোটোবেলা থেকে দেখছি। অর্ণদাও খুব ইয়াং বয়স থেকে থিয়েটার করছে, এবং আমরা যখন বেড়ে উঠছি তখন আমাদের বয়সের কাছাকাছি খুব কম থিয়েটারের মানুষ ছিল যাদের কাজ আমরা দেখতাম বা এনজয় করতাম, এবং তাদের মধ্যে অন্যতম অর্ণদা। এবং অর্ণদা বরাবরই আমাকে খুব ইন্সপায়ার করে, অভিনেতা হিসেবে, একজন শিল্পী হিসেবে, এবং তার থেকেও সর্বোপরি একজন মানুষ হিসেবে আমি বলছি অর্ণদার থেকে অনেক কিছু শেখা যায়। সেটা আমি খুব সৌভাগ্যবান যে অর্ণদার সাথে থিয়েটার করে কিছুদিন শিখতে পেরেছি, আর লন্ডনে আমরা অনেকদিন একসাথে কাজ করার সুবাদে কিছুটা শিখতে পেরেছি আর কি। এবং চেষ্টা করছি অর্ণদার মতন ভালো মানুষ যাতে হয়ে উঠতে পারি একদিন। আর এইটার ক্ষেত্রে বলি, এটা কিন্তু আমার ক্যারিয়ারে একটা মাইলস্টোন
একটা কাজ, তার কারণ হচ্ছে এর আগে যতগুলো কাজই আমি করেছি মোস্টলি আমার একটা পারসেপশন আছে, আমাকে দেখে লোকে ভাবে যে রোম্যান্টিক হিরো, ব্যথা পাওয়া প্রেমিক, খুব দুঃখ এর জীবনে প্রেমের জন্য, পুরোটাই প্রেম 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 প্রেম। তো আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে অ্যাকশন সিনেমার খুব ভক্ত। আচ্ছা। এবং আমি বরাবর ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে অ্যাকশন ছবিতে অভিনয় করব, অ্যাকশন করব, এরকম ট্রেনের মাথায় মারামারি করব, 50 জনকে একসাথে ঘুষি মারবো, ওরকম একটা। 50 জন না হলেও হয়েছে, ট্রেনের মাথায় মারামারিও করেছে। সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আমার ইমেজটা, আমার যে ইনার সেলফটা, ইনার চাইল্ডটা, ইনার অ্যাক্টরটা যে সবসময় অ্যাকশন মুভি করতে চেয়েছে, সেই সুযোগটা এই ছবিতে পেয়েছি এবং দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন এই ছবিটাতে। শার্লক হোমস এমনিতে অফকোর্স মানে তোমাদের কি মানে পড়েছো ছোটবেলায় নাকি এই অন্যান্য গোয়েন্দা চরিত্রের সাথে বেশি তোমাদের পরিচিত আর কি, মানে পরিচিতি বেশি আছে? দেখো, শার্লক পড়েনি এরকম খুব কম মানুষ আছে, পড়েছি এবং আমার সাথে আরও ইন্টারেস্টিংলি মিলে যায়, কারণ আমি যখন আমার মাস্টার্সের সময় আমার ডিসার্টেশন পেপার, যেটা থিসিস পেপার, সেটা শার্লক হোমস নিয়ে। ও আচ্ছা। এবার তখন আমি ভাবিনি যে না, অ্যাকচুয়ালি আমার ফিল্ম স্টাডিজ ছিল, তো শার্লক সিরিজ এবং সিনেমা এবং শার্লককে কেন্দ্র করে যে ফ্যান ফিকশন, ফ্যান্ডম, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার পেপারটা ছিল। তো তখন শার্লককে নিয়ে যাবতীয় যতটা সাহিত্য লেখা হয়েছে তার 90% আমি পড়েছি। সিনেমা সিরিজ যা বানানো হয়েছে সেগুলো অলমোস্ট সব দেখেছি। তো সেটা কোথাও গিয়ে ওই যে অর্ণদা প্রস্তুতির কথা বলছিল, সেটা অনেক দিন আগে হয়ে গেছে, ডেস্টাইনড ছিল। আর ওই যে এখন সবাই বলে না ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো, তো আমি তখন ম্যানিফেস্ট করেছিলাম। প্রায় 8 বছর পরে গিয়ে সেই ম্যানিফেস্টেশনটার একটা কি বলবো স্বপ্ন পূরণের মতন হয়েছে। সো ইয়া, আই ডু বিলিভ ইন ম্যানিফেস্টেশনস নাও। ওয়াও। আচ্ছা, এটা আমাকে বলো যে এটা তো আই থিংক দ্য হাউন্ড অফ দ্য বাস্কেটবল। আচ্ছা, তো এইটা নিয়ে অনেকে আমি দেখলাম যে ইউটিউবে লিখেছে যে এই মানে ইটস আ ক্লাসিক কাল্ট, রাইট? সো এইটা কেন করা হলো, বা এই গল্পটাকে মানে এই গল্পের অবলম্বনে কেন এই সিনেমাটা বানানো হলো, বা এটা আপনারা কি করেছেন? আবার বেশ কিছু ভালো পজিটিভ কমেন্টস। কি বলবে অর্ণ, কি বলবে? না দেখো, প্রথম কথা আমি ট্রেলার দেখে লোকে জাজ করছে। হ্যাঁ, মানে আমি এটা নিয়ে মানে কখনোই খুব একটা মানে ভাবিনি, মানে এটা জানি না এটা প্রকাশ্যভাবে বলা উচিত কিনা, কারণ আমার মনে হয় যে আমরা যে সমাজ মাধ্যমের ধ্বংসস্তূপের চূড়োটায় দাঁড়িয়ে আছি, তো সেই চূড়োটা তার তলায় কি আছে সেটা নিয়ে ভেবে খুব একটা লাভ নেই। হ্যাঁ, মানুষ যদি দেখেন ছবিটা, সেইটা আমাদের পাওনা হবে, কিন্তু আমরা তো জানি যখন যে সময়টায় বাস করছি সেটা অদ্ভুত মানে নিরাশার মধ্যে বাস করছি, অদ্ভুত একটা খারাপ সময়ে বাস করছি, যেখানে মানুষ, অধিকাংশ মানুষ, সব মানুষ নয়, ইন জেনারেল তাদের ফ্রাস্ট্রেশন বলো, রাগ বলো, কারণ সবাই তো খুব রেগে আছে, সবাই খুব অভিমান, সবারই খুব ক্ষোভ, সেইটা রিলিজের জায়গা কোথায়? তো সেটা সমাজ মাধ্যম, সেই স্বাধীনতাটা আছে তাদের। ফলে এখানে আমরা ইন জেনারেল দেখবো যে মানে নেগেটিভ কমেন্ট, ঋণাত্মক কমেন্টই বেশি হবে। তো সেইটা নিয়ে আমি কখনোই মানে শিল্পকর্মী হিসেবে কখনোই খুব একটা ভাবিনি, তেমন খুব ভালো কমেন্ট নিয়েও খুব একটা ভাবিনি। এবার তুমি যদি বলো ক্লাসিকের প্রশ্নে, তাহলে আমি বলতে পারি যে ক্লাসিককে ভেঙে, ক্লাসিককে ডিকনস্ট্রাক্ট করেই সারা পৃথিবীতে বড় বড় শিল্প নির্মাণ হয়েছে। আমরা যতদিন সভ্যতা থাকবে ততদিন ক্লাসিককে ভাঙা হবে। হ্যাঁ, তো সেইটা হয়েছে এখানে, এবং আমাদের কাজ হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করা। আমি মনে করি শিল্পকর্মী হিসেবে যে কোনো কিছু অ্যাকসেপ্ট করা শিখেছি ছোট থেকে। তো এখন তো এসে দেখি বোধহয় সেই শেখাটা কি ভুল হয়ে গেছে, নিজের কাছেই নিজে মাঝে মাঝে প্রশ্ন করি, তারপর আবার রাত্রি ঘুমানোর সময় ভাবি যে না, অ্যাকসেপ্টেন্সই বড় সব থেকে। হ্যাঁ, মানে সিমিলারই একটা কথা। আর আমি এখন মজা পাই, কারণ এখন যখন ট্রোল হয়, মিম হয়, নেগেটিভ কমেন্টস আসে, আমার মাও দেখেন, সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, আমার কোনো কাজ আসলে তার নিচে লোকে কি বলছে, মা আবার সেগুলো স্ক্রিনশট করে আমাকে পাঠান। এবং আমার মা মনে করেন যে এই যে এখন লোকে ট্রোল করছে বা নেগেটিভ কমেন্ট দিচ্ছে, তার মানে আমি জীবনে কোথাও একটা পৌঁছেছি, চর্চায় আছি, সেই জন্য লোকে বলছে। এবারে তুমি যদি বলো ক্লাসিককে ডিকনস্ট্রাক্ট করে, সেটা যারা মেকার্স আছেন এই ছবির, বা আমরা পুরো গোটা টিম, সেটা আমাদের ক্রিয়েটিভ লিবার্টি। আমরা কাউকে অপমান না করে, কাউকে ছোট না করে, আমাদের মতন একটা ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে কাজ করেছি। এবং দর্শকেরও সেই লিবার্টিটা আছে, তাদের বলতেই পারেন তাদের মতামত তারা দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর নট কনসার্নড।
কিপ ট্রোলিং, আমাদের কিচ্ছু যায় আসে না। ছবিটা গিয়ে দেখবেন, তারপরে বিচার করবেন, তারপরে যদি খারাপ লাগে আরও 10টা খারাপ কমেন্ট লিখবেন ফেসবুকে, কোনো অসুবিধা নেই। সেটা দেখে আরও 10 জন কমেন্ট করে ভালোই হবে, আমাদের মানে রিচ বাড়বে। অ্যাজ আ ডিরেক্টর অলসো অর্ণ, সায়ন্তনের সাথে কাজ করে কেমন লাগলো এটা? ফ্যান্টাস্টিক, মানে হি ইজ ভেরি ভেরি স্মার্ট, না? হ্যাঁ, ভেরি স্মার্ট, ভেরি সর্টেড। হ্যাঁ, মানে ও জানে ও কি বানাতে চায়, ও ছবিটা আগে দেখতে পায়। হ্যাঁ, ফলে এইগুলো গুণ। আবার উল্টো দিকেও অনেক পরিচালক আছেন, আমি তাদের সাথেও কাজ করেছি, এনজয় করেছি, যারা ওই মোমেন্টে গিয়ে বিল্ড আপ করেন, মানে আগে ছবি দেখতে পান না, সেটাও আমার ভালো লাগে। সেটাও একটা প্রসেস। কিন্তু সায়ন্তনের কাছে সবটা ক্ল্যারিটি আছে আগে থেকে, সেইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি প্রথম ছবি বানানোর আগেই কাজটা করেছি। আমি বিগত 4-5 বছর ধরে বা তারও আগে থেকে যাদের সঙ্গেই কাজ করেছি অভিনেতা হিসেবে, আমার ব্যাক অফ দ্য মাইন্ড অভিনেতা হওয়ার পাশাপাশি ওই একটা ষড়যন্ত্রী মন কাজ করতো যে আমি তো পরিচালনা করতে চাই মূলত এই মাধ্যমে, তো এরা কিভাবে কাজ করে, এদের প্রসেসটা কি সেটা দেখি, খুব কাছ থেকেই দেখতাম। যখনও পরিচালনা করতাম আমি খুব কাছ থেকেই দেখতাম এবং শিখেওছি সায়ন্তনের থেকে। মানে আমরা সমসাময়িক, তা সত্ত্বেও আমি বলতে পারি যে আমার কোনো আপত্তি নেই বলতে, লজ্জাও নেই। আমি শিখেছি ওর ক্ল্যারিটি এই, এবং ওর সঙ্গে আলোচনাও করেছি পরিচালনার খুঁটিনাটি বিষয় নিয়ে, এবং টেকনিক্যাল নলেজ যেটা খুবই ভালো ওর, মানে খুবই এগিয়ে থাকা একজন পরিচালক এবং নিজের সম্পর্কে উদাসীন, সেটা আমার আরও ভালো লেগেছে। মানে নিজেকে নিয়ে, মানে ওকে যে নাম্বার 1 হতে হবে এই সময় দাঁড়িয়ে, ওকে যে কারোর সঙ্গে ছুটতে হবে, এইটা আমার ভীষণ ওকে মানে শিল্পী মনে হয়েছে, যে নিজেকে খুব ক্যাজুয়ালি নেয়, খুব সিরিয়াসলি নেয় না, খুব উদাসীন, কিন্তু আমরা জানি ও একজন চমৎকার পরিচালক। এইটা আমার ফ্যাসিনেটিং লেগেছে ওর সাথে কাজ করে। টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো তো বললো। সায়ন্তনদার সাথে কাজ করে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, হয় না একটা পাড়ার দাদা হয়, ঠিক আছে, যে ভীষণ একটু জ্ঞান ঠ্যান দেয়, হ্যাঁ চল এটা করি, বুঝলি তো, এটা করতে হবে, এখানে তুই ওপর থেকে ঝাঁপ দিবি, তারপর এটা এই হবে, এটাই হবে, করে নে তুই তোর মতন। মানে এই যে কনফিডেন্সটা, এই যে যেটা বললো ক্যাজুয়াল অ্যাপ্রোচ, বাট ব্যাক অফ দ্য মাইন্ড হি ইজ ভেরি সিরিয়াস, যে আমি কিভাবে শটগুলো টেক করব, কি করে ইয়ে করব। কিন্তু অভিনেতাদের ওই প্রেশারটা কখনো, এত বড় একটা কাজ, এত বড় একটা চরিত্র, অনেক সময় হয় ডিরেক্টর বলেন দেখো তোমার অনেক দায়িত্ব, এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না, বা উফ ফাটিয়ে দিলে। শান্তনদার কোনোটাই নেই। শান্তন শোন, এটা এখানে এইরকম করবো, ওটা ওরকম ওরম করবো, ওখান থেকে তুই ঝাঁপ মারবি, এখান থেকে ও আসবে, তোকে একটা ঘুষি মারবে, ওটা একটা ক্লোজ, এই পুরো একদম কাট টু কাট আমাকে বুঝিয়ে দিল, তুই তোর মতন করে নে। সো এই যে মজাটা, প্রথম 1-2 দিন আমার একটু অসুবিধা হয়েছিল, হ্যাঁ আমার মতন, মানে তুমি একটু বলো, না তুই তোর মতন করে নে, তোকে কাস্ট করেছি কেন, তুই তো তোর মতন করবি, আমি জানি করে নে তোরা। তো এই যে এই একটা ক্রিয়েটিভ স্পেসে থাকা, যেখানে অ্যাক্টার্সদের এটাই বুঝতে না দেওয়া যে তোমরা একটা খুব বড় ছবি করছো, অনেক প্রেশার আছে, তো খুব ইজি ফ্রি ফ্লোয়িং, কারণ আমাদের খুব ডিফিকাল্ট শিডিউল থাকে, খুব টাফ শিডিউল থাকে, স্পেশালি এই ছবিটার ক্ষেত্রে তো ছিল, সেইটাকে খুব ইজি করে দেওয়া। এবং একটা ওই, যেহেতু আমরা বয়সের খুব কাছাকাছি, অর্ণদা, সায়ন্তনদা, গৌরব দা, মানে এরকম একটা টিমের সাথে ছিলাম, তো সেটা না সবসময় দাদা ভাই, একটা বন্ধু, ওই রকম সম্পর্কের জায়গা থেকে ছবিটা তৈরি হয়ে যায়। আর সায়ন্তনকে দেখে, মানে আমি সায়ন্তনের সঙ্গে একটা কাজ করেছি, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট সায়ন্তনকে দেখে বোঝা যায় না যে হি ইজ কেপেবল অফ ক্রিয়েটিং সামথিং লার্জার দ্যান লাইফ। মানে এই ছবিটাও তো তাই অনেকটাই, মানে আমার সেই ফিলটাই মনে হচ্ছে যে, মানে কেউ বলে না দিলে সাধারণ মানুষ বিশ্বাস করবে না যে এই ছেলেটা, এই রোগা ছেলেটা এই ছবিটা বানিয়েছে। ঠিক ঠিক এইটা একটা। আর আমার এটা খালি ওকে দেখে মনে হচ্ছে, আমি ওর খুব একটা ইন্টারভিউজ দেখিনি, মানে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট হি ইজ ভেরি ক্যামেরা শাই, কিন্তু দেখি হি ইজ ফ্যান্টাস্টিক বিহাইন্ড দ্য ক্যামেরা, তাই না? ক্যামেরা নেই ওর কাজ, দারুণ দারুণ। ইটস অ্যান এনসেম্বল কাস্ট, অনেকে আছে। আমরা যখন ট্রেলারটা দেখছিলাম, আরে কাঞ্চন দা, আরে সাহেব দা, মানে ওর মানে ব্যাপার, রাজনন্দিনী, হ্যাঁ। তো এবার একটু বলো তোমাদেরই, তারপর অফকোর্স তোমাদের চরিত্র নিয়ে একটু কথা হবে, বাট এই এনসেম্বল কাস্ট, লন্ডন অ্যান্ড এতদিনের শিডিউল, কার কাজ দেখে, অফকোর্স আমরা সবার কাজ দেখেছি, বড় হয়েছে গ্রোয়িং আপ ইয়ার্স, বাট কার কাজ দেখে তুমি আবারও ইন্সপায়ার্ড হলে বা একটু অবাক করেছে? একে অপরেরটা বলবে না, একে অপরের পিচ আপনারা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, দ্য ব্রাদার্স। আমি বলবো যে এই ছবিতে অনেকেই আছেন এবং তাদের সাথে আমি আগেও কাজ করেছি অন্যান্য প্রজেক্টে।
আবার নতুন করে আমি বলছি গৌরবদার সাথে আমার সবসময় একটা অদ্ভুত টিউনিং হয়, কারণ আমি প্রথম একটা টেলিভিশন করেছিলাম, সেখানে গৌরবদা ব্যোমকেশ করতে হয়। আমি ফার্স্ট কাউকে ডিটেকটিভ প্লে করতে দেখি, সেটা হচ্ছে গৌরবদা। এবার এখানে রোল রিভার্সাল হয়ে গেছে, আমি ডিটেকটিভ, গৌরবদা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টোরি। তো সেইখানে গৌরবদার কাজ দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে আবার নতুন করে গৌরবদার একটা খুবই ভালো, গৌরবদার কথা অনেকে লিখেছে অ্যাবসলিউটলি। আর সাহেবদা এই ছবিতে চমকে দেওয়ার মতন কাজ করেছে, আমি এইটুকু বলতে পারি। যারা ছবিটা দেখবে ফাইনালি তারা চমকে যাবে সাহেবদাকে দেখে। সাহেবদার যে ইমেজটা আছে সেম গোস ফর কাঞ্চনদা। মানে কাঞ্চনদা অ্যাকশন টু কাট, কাঞ্চনদা বোধহয় একটা স্মিত হাসিও হাসেনি বা একটা মজার কথা বলেনি, কিন্তু কাট হওয়ার পরে বাকিরা আর কেউ মানে পেট ধরে সবাইকে বসে থাকতে হতো, কারণ কাঞ্চনদা তারপরে এমন এমন সব কথা বলতো এমনি আর কি র্যান্ডাম। তো সেইটা খুব ভালো। শতাব্দা কাজ করেছে অ্যাজ ইউজুয়াল, গ্রেট স্ক্রিন প্রেজেন্স। রাজনন্দিনী ইন আ ভেরি ডিফারেন্ট আফতার এই ছবিটাতে, খুব একটা অন্যরকমভাবে, খুব একটা সাটল, একটা পয়েজড চরিত্র। এবং আরেকজনের কথা আমি বলবো, সেটা হয়তো অনেকে মিস করে যাবে, সেটা হচ্ছে প্রিয়া কারফা। প্রিয়াদি একসময় আমাদের 90s-এ, লেট 90s, আর্লি 2000-এ অনেক বাংলা কমার্শিয়াল ছবির হিরোইন ছিলেন, কিন্তু প্রিয়াদি অনেক দিন বিয়ে হয়ে গিয়ে উনি ইংল্যান্ডেই সেটেলড এবং ম্যানচেস্টারে থাকেন এখন। সিনেমার সাথে হ্যাঁ, মানে সিনেমার সাথে দূর দূরান্ত সম্পর্ক ছিল না, সেই প্রিয়াদি আবার এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে এবং খুব, শি ওয়াজ ভেরি হ্যাপি, শি ওয়াজ লাইক দ্য মাদার টু অল অফ আস। আমাদের মনে আছে যে যখন শ্যুট হচ্ছিল, প্রিয়াদি রান্নাঘরে গিয়ে ম্যাগি বানাচ্ছে, সবার জন্য ভেজিটেবলস কেটে দিচ্ছে, যে এত ভালো। সেই আগেকার দিনে আমরা যেরকম গল্প শুনি যে সিনেমার সেটে একে অপরের সাথে যেরকম বন্ডিং হতো, এখন তো সবাই আসে মেকআপ ভ্যানে বসে, স্ক্রিপ্ট বসে, হ্যাঁ শর্ট দিলাম, অনেক শর্ট পরপর হচ্ছে, তারপরে সবাই ক্লান্ত হয়ে বাড়ি চলে যায়। ওই যে আড্ডাটা, ওই যে অ্যাটমসফিয়ারটা শুটিংয়ে, সেইটা আমার মনে হয় পুরোনো দিনের সিনেমায় যেরকম হতো, এই সিনেমায় সেরকম একটা ফিলিং হয়েছে, ফ্যামিলি লাইক ফিলিং। ঋষভ কিন্তু কাউকে মানে কেউ যাতে রাগ না করে, ঠিক আছে, কি সুন্দর ভালো ছেলে, সবার ব্যাপারে ভালো বলেছে। তুমি আলাদা করে কার ব্যাপারে বলবে নাকি সবার? আমি তো গৌরবের ফ্যান। আচ্ছা, আমি সম্প্রতি ওকে পরিচালনাও করেছি একটি কাজে। ও তাই? হ্যাঁ, সেটা তো এখন বলা যাবে না, কিন্তু না বলা যাবে, আমি একটি ছবিতে পরিচালনা করেছি এবং আমি আবার নতুন করে গৌরবের অভিনয়ের প্রেমে পড়েছি। কিন্তু এই ছবিতে মানে যে চরিত্র করেছে আর কি চরিত্র করেছে না বলাই ভালো এখন, কিন্তু ওই মানে শেখর রায়চৌধুরী এই পর্যন্ত, মানে যারা হাউন্ড অফ দ্য বাস্কেটবলস পড়েছে তারা বুঝে যাবেন কি চরিত্র। তো সেইটা, হ্যাঁ আমারটা হ্যাঁ, তো সেইটা ও যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, যেভাবে নিজেকে ক্যারি করেছে, সেইটা দেখার মতো। ও যেটা বললো আমি একমত, সারপ্রাইজ প্যাকেজ হচ্ছে সাহেবদা। ও সাহেবদা, ইয়েস, আচ্ছা, ওকে। হ্যাঁ, গৌরব তো ব্রিলিয়ান্ট অ্যাজ ইউজুয়াল, তো সারপ্রাইজ করবে হচ্ছে সাহেব চট্টোপাধ্যায়। আর আমাদের বড় সাহেব আর কি, যেটা ইউজুয়ালি গায়ক সাহেব, রাইট। ও গান গেয়ে তো মাতিয়ে দিত একেবারে। মানে সাহেবদা সেটে থাকা মানে কাঞ্চনদা, সাহেবদা মানে প্যাকেজ, মানে সব পাচ্ছি আমরা অফ ক্যামেরা, মানে মানে আমরা একটা পুরো মানে বোর্ডের থিয়েটারের মতো এক্সপিরিয়েন্স পাচ্ছি, মানে কমেডিও পাচ্ছি, গায়ক নায়কও পাচ্ছি, আবার গৌরবের মধ্যে একটা স্মিত লোকও পাচ্ছি, সবই পাচ্ছি। তুমি বলো ঋষভ, যে ফার্স্ট অফ অল এরকম যখন ক্যারেক্টারটা পেলে, মানে অফকোর্স তুমি যেটা বলে যে হয়তো ম্যানিফেস্ট করেছেন, হয়তো ইট ওয়াজ দি ডেস্টিনি আর কি, বাট শার্লক হোমস হয়ে ওঠা অন স্ক্রিন, তোমার জন্য তোমার কি হোমওয়ার্ক ছিল? দ্য বডি ল্যাঙ্গুয়েজ, আই লাভড দ্য হেয়ার, মানে ওর লুকটা আমার বেশ ভালো লেগেছে আর কি। হ্যাঁ, খুব স্মার্ট লেগেছে, ওই স্কার্ফ পরা না। তুমি বলো তোমার কাছে কি ছিল? আমার কাছে ছিল হচ্ছে, এখন আমি এত শার্লক দেখে ফেলেছি এবং এত ভালো অভিনেতারা, এত বড় অভিনেতারা শার্লকের চরিত্র অভিনয় করেছেন। সো আমি ভেবেছিলাম যে আমি আমার মতন করে শার্লককে দেখব। একটা সুবিধে হচ্ছে আমাদের সরলাক্ষের বয়সটা কম, বইয়ের শার্লকের থেকে বয়সটা কম, সো সেখানে একটা লিবার্টি ছিল করার মতন। এবং আমি সবসময় মানে এটা কিছুটা রিয়েল সেলফের সাথে মিলে গেছে, একটা চাইল্ড লাইক এক্সাইটমেন্ট ছিল যখন শার্লকের চরিত্রটা আমি করব জানতে পারলাম, এবং একটা কনফিডেন্স ছিল, যেটাকে কেউ অ্যারোগেন্সও বলতে পারে, যে আই ওয়াজ কনফিডেন্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় আমি বেস্ট করব শার্লক হোমস, কারণ আমি শার্লক হোমস জানি, আই নো হোয়াট
শার্লক হোমস ফিল, শার্লক হোমসের ভেতরে কি চলে সেটা আমি জানি, কারণ আমি এত কিছু পড়েছি ওনাকে নিয়ে। তো সেটা ছিল। সো আমার যেটা ইনার একটা চ্যানেলাইজ ছিল যে শার্লককে তো সবাই ডিটেকটিভ, হ্যাঁ ও ব্রিলিয়ান্ট, ও সব কিছু দেখে বলে দিয়ে, এগুলো তো আছে, এগুলো তো সিনেমা স্ক্রিপ্টের অংশ। তা বাদ দিয়ে মানুষ শার্লকটা কিরকম, ভীষণ চঞ্চল, ভীষণ চাইল্ড লাইক, এবং বাংলায় যেই ধরনের গোয়েন্দা আমরা এতদিন দেখে এসেছি, যারা ভীষণ ফেলুদা বলো, ব্যোমকেশ বলো, তারা সবাই খুবই সিরিয়াস। ওই সিরিয়াসনেসের মধ্যে একটা কোথাও একটা ড্রাই সেন্স অফ হিউমার তাদের কাজ করে, কিন্তু খুব সিরিয়াস মোটের ওপর। তো সেখান থেকে শার্লক একটা কমপ্লিটলি ডিফারেন্ট জোনে। শার্লক একদম সিরিয়াস না, মানে এই মুহূর্তে একজন খুন হয়ে যেতে পারে, সেটা যখন ও জানতে পারছে, তখন ওয়াটসন ওকে বলছে আরে ও তো খুন হয়ে যেতে পারে। তখন বলছে হ্যাঁ আমি জানি, ঠিক আছে, ও তো টোপ, যদি হয়ে যায় হয়ে যাবে, কিন্তু খুনিকে তো আমি ধরে ফেলবো। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো ওর কাছে ওই যে ওইটা তো একটা চাইল্ড লাইক ইনোসেন্স, একটা এক্সাইটমেন্ট, তো সেটা আমি রাখার চেষ্টা করেছি। আর অ্যাকশন সিকোয়েন্স ওয়াইজ আমি বলবো এই ছবিটা কিন্তু একদম হার্ডকোর কমার্শিয়াল বাংলা সিনেমায় যেই ধরনের অ্যাকশন হতো সেই ফ্লেভারটা ফিরিয়ে দেবে। কোরিওগ্রাফিগুলো হয়তো একটু আলাদা, কিন্তু সেই ফ্লেভারটা ফিরিয়ে দেবে আবার, যে ওরকম অ্যাকশন আছে। ওটা দেখে মনে হয়েছে, ট্রেলার দেখেছে, এটা জাস্ট হলে গিয়ে দেখতে হবে, মানে এটা থিয়েটার বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। ওয়াটসন কিরকম ছিল এখানে, এই ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে? মানে আমরা যে আর্কিটাইপ জানি ওয়াটসনের, সেই পদ্মদা লিখেছেন, সঞ্জীব দা অ্যাডপ্ট করেছেন গল্পটা, তো সেই জায়গা থেকে সেই আর্কিটাইপটাকে মানা হয়েছে আর কি। মানে স্বাভাবিকভাবে শার্লকের সঙ্গে বা গোয়েন্দাদের সঙ্গে যারা জুড়ে থাকেন, তাদের যে ধরনের চরিত্র আমরা দেখে এসেছি, এ আলাদা নয়, কিন্তু সেইটাই কোথাও মেনটেন করার চেষ্টা করা হয়েছে, যে এর একটা মুগ্ধতা আছে এর প্রতি, কিন্তু সেই মুগ্ধতাটা প্রকাশ করে না সব সময়, এবং আরও কিছু কিছু ট্রেডস আছে। আমি ব্যক্তি হিসেবে, অভিনেতা হিসেবে মনে করি যে ধরা যাক আমার যে চরিত্রের গুণ দোষ বা চরিত্রের দিক, সেটা ছবির আগে যদি প্রকাশ না করি তাহলেই ভালো, কিন্তু ইন জেনারেল আমি বলতে পারি সেই আর্কিটাইপটাকে মানা হয়েছে। আর ডাক্তার যেটা মূল গল্পে আছে, এটাই। তোমাদের কাছে সব থেকে ডিফিকাল্ট চ্যালেঞ্জিং কি ছিল এখন এসে মনে হচ্ছে যে ওই টেকটা আরেকবার, আচ্ছা না, বা এইটা এইভাবে আমি করতে, এটা কখনো হয় কি অন্য ক্ষেত্রে? আমার সব সময়, আমি তো মনিটর দেখি না ওই কারণে। ও আচ্ছা, দেখো না, আমি একেবারেই দেখি না। আর নিজের কাজ দেখতে গেলেও মনে হয় যে আর একটা টেক পাওয়া গেলে বোধহয় ভালো হতো, এটা তো সব সময় মনে হয়। কিন্তু ইনিশিয়াল চ্যালেঞ্জ ছিল যে এত ঠান্ডা কখনো ফেস করিনি, মানে এইটা প্রথম দিকে প্রচন্ড মানে সমস্যা হচ্ছিল। আর যে কস্টিউম ছিল প্রচন্ড, যে ধরনের পোশাক পরানো হচ্ছিল আমাকে, তাতে হচ্ছিল না, মানে ভিতরে দুটো, আবার এদিকে বেশি হলে ফোলা লাগবে, সেই সব নিয়ে আর কি। ও তো তাও পেয়েছিল প্রথমে বড় বড়, আমি তো পাইনি। হ্যাঁ, ওভারকোট ফোট পেয়েছিল, কিন্তু আমি পাইনি। আমার তো এমনি ভিতরে একটা সোয়েটার আর একটা স্যুট, এই তার ভিতরে বডি ওয়ার্মার দিয়ে আর কি হয় 0 ডিগ্রি ঠান্ডায়। তারপরে ওইরকম থেমিসের পাশে 19 দিন না 21 দিন, হ্যাঁ 21 দিন এরকম টানা তো শুটে, সেইটাই। তারপরে ওটা মানে অ্যাডপ্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, এত মজা হয়েছে, এত আনন্দ হয়েছে, ঠান্ডাটা। ইনিশিয়াল চ্যালেঞ্জ এটাই ছিল। তোমার কাছে কি চ্যালেঞ্জ? সেম আমি আরো বেশি শীতকাতুর। ও আচ্ছা, প্রচন্ড শীতকাতুর, রিয়েল ব্রাদার্স যা দেখছি, একদম ওইটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আর আমাদের খুব একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, যে আমাদের খুব অদ্ভুত সময় ঘুম থেকে উঠতে হতো। সেটা প্রায় 3:30-4টের সময় ঘুম থেকে উঠে 4:30-এর মধ্যে মেকআপে বসতে হতো। আর ঘুমোতে যেতে কখন তোমরা? এবার আসছি আমি সেটা। এবার চলে গেলাম আমরা শুটিংয়ে, কারণ যেখানে আমরা শুটিং করতাম অলমোস্ট আমাদের হোটেল থেকে সেটা 2-2.5 ঘন্টার ডিস্টেন্স, এরকম ডিস্টেন্স, কোনো দিন 4 ঘন্টার ডিস্টেন্সে যেতে হতো। তারপরে শুটিং শেষ হতে 9টা, 10টা, 11টা, তারপরে ফিরতে আবার 2 ঘন্টা। তো ওই শুতে যেতে 1টা-1.5টা। এবার অর্ণদা আর আমার একটা প্যাক্ট হয়েছিল যে অর্ণদা যেহেতু খুব সকালে উঠতে পারে, তাই আমি বলছিলাম তুমি সকালে উঠে স্নান করবে, আমি রাতে ফিরে স্নান করবো। ওইভাবে আমরা টাইম সেভ করতাম, যে কি করে টাইম সেভ করা যায়, একটু বেশি ঘুমানো যায়। হ্যাঁ, বাট তখন একটু মনে হতো যে না, এটা হলে ভালো হতো, এটা হলে একটু ভালো খাবার হলে ভালো হতো, একটু বার্গারের জায়গায় স্টেক হলে ভালো হতো, এগুলো তখন মনে হতো শুটিং করতে করতে। বাট এন্ড অফ দ্য ডে যখন ফাইনালি সব কিছু কালমিনেট হয়ে ফাইনালি ছবিটা রেডি হয়ে আসে, তখন আমার মনে হয় যে ইটস টোটালি ওয়ার্থ ইট। ওই ঠান্ডা, ওই খাবার, ওই টাফ শিডিউল, এভরিথিং টোটালি ওয়ার্থ ইট। একটা প্রশ্ন অনেস্টলি উত্তর দাও তোমরা, কখনো মনে হয়েছে যে এই ক্ষেত্রে হয়তো তোমার মনে হবে না, বাট আমি অন্যকে জিজ্ঞেস করছি যে মানে শার্লক হোমসের চরিত্রটা আমি
করলে, নাকি মনে হচ্ছে যে না আই এম ওয়াটসন অনলি, বা মানে আমি কারোর ক্যারেক্টার অনেস্টলি বলছি মনে হয়নি। আর ওকে কাছ থেকে পাঠ করতে থেকে আরোই মনে হয়নি। আর আমি তো যেহেতু আমার মধ্যে একজন পরিচালক আছে, তাই আমি নিজেকে কখনোই শার্লক হিসেবে দেখি না, ফেলুদা হিসেবেও দেখি না, ফলে ইচ্ছা হয়নি। নিজেকে ব্যোমকেশ হিসেবে মাঝে মাঝে হয়তো দেখি, কিন্তু মিসকাস্ট করতে ইচ্ছা হয়নি নিজেকে কখনো, আমি এটা বিশ্বাস করি। এইটা আর কি। ফ্যান্টাস্টিক। আর এখানে তোমার কাস্টিং কেমন লেগেছে? চমৎকার কাস্টিং লেগেছে, চমৎকার। মানে আমার মনে হয়েছে এখানে যাদের যে চরিত্রে কাস্ট করা হয়েছে তারা অপরিহার্য এই সময় দাঁড়িয়ে। স্ক্রিন শেয়ার তো অফকোর্স করেছো, সিনস একসাথে আছে অফকোর্স, বেশিরভাগ সিনই একসাথে। হ্যাঁ, তো আমরা ইউজুয়ালি যেটা জানি যে দ্য কো অ্যাক্টর এর উপর অনেকটা তোমার অ্যাক্টিং এর ডিপেন্ড করে আর কি। দ্য কো অ্যাক্টর রিয়াক্টস, তাহলে সেখানে তোমার অভিনয়টাও একটা অন্য লেভেলে পৌঁছায়। সেই ক্ষেত্রে তুমি একটু বলো যে অন্যর মতো অভিনেতা, অফকোর্স তুমিও ফ্যান, আমিও ফ্যান অন্যর, তো সেক্ষেত্রে তোমার চাপটা কতটা ছিল? নাকি তুমি বলবে যে ওই চাপটা ছিল বলে তুমি আউটপুটটা বেটার হয়েছে আরো? না, একদমই চাপ ছিল না, জানো তো। মানে কি হয়, কাজ করেছো, আমরা একসাথে থিয়েটারে কাজ করেছি, একে অপরকে অনেক দিন ধরে আমরা চিনি, এবং একে অপরের কাজের প্রতি, মানুষের প্রতি যেটা বললাম শ্রদ্ধা, ভালোবাসা, সেটা তো থাকি। কিন্তু আমার সবসময় মনে হয় আমি যখনই সিনিয়রদের সাথে কাজ করি, স্পেশালি অন্নদার মতন যারা আছেন, অন্নদার কথাই বলছি, ধরো বিরাট কোহলি যখন ইনিশিয়াল ডেজে ইন্ডিয়ান ক্রিকেট টিমে ঢুকেছে, তখন সচিন টেন্ডুলকার তখনও ব্যাটিং করছে আর কি। তো বিরাট কোহলি তখন কখনোই বলবে না যে আমি সচিন টেন্ডুলকারকে কি করে ওর থেকে ফাস্ট রান করবো, না। তখন যেটা করতে হয় কমপ্লিমেন্ট, বিকজ হি ইজ দ্য সিনিয়র ব্যাটসম্যান। অন্য এন্ডে দাঁড়িয়ে যতক্ষণ স্যার খেলছেন দেখো, এবং যখন তোমাকে দিচ্ছে, স্ট্রাইক দিচ্ছে, তখন তুমি একটা ভালো শট খেলো। এবং ওইটাই আমার মনে হয় যে ওই কমপ্লিমেন্টটা পেয়েছি বলে আমি ভালো পারফর্ম করেছি, এবং ভালো পারফর্ম করেছি বলেই অন্নদা এই কমপ্লিমেন্টগুলো আজকে আমাকে দিচ্ছে। সো ইটস অলওয়েজ আ লার্নিং প্রসেস ফর মি। অ্যান্ড যখনই আমি কোনো সিনিয়র বলে শুধু বলবো না, আমার কন্টেম্পোরারি যারা আছে, আমার থেকে ছোটও যারা আছে, আমি সবসময় চেষ্টা করি যে যখন তারা লাইন ডেলিভার করছে বা তারা কোনো ইমোশন দিচ্ছে, তারা ক্লোজ শট দিচ্ছে, সেই সময় তাদেরকে অবজার্ভ করা, তারা কিভাবে খেলছে সেটা দেখার। সো ওইটাকে আমি কমপ্লিমেন্ট করার চেষ্টা করি অনেকটা। ওকে, কি অন্য তুমি কিছু বলবে? না, আমি এটা নিয়ে এত বড় বড় কথা বললে আমি কি বলবো বাট তুমি ভালোই লাগলে, ভালোই লাগে। হ্যাঁ, মাথা নিচু করে বসে আছি বটে, দেখা যাবে না, কিন্তু ভালোই লাগে, শুনতে ভালোই লাগে। আর আমরা অলমোস্ট শেষের দিকে, জাস্ট টেল মি সামথিং, এইটা নিয়ে কখনো মানে আমি এই গল্পটা আর কি, দ্য হান্ট অফ বাস্কেটবল, এটা নিয়ে কখনো নাটক ডিরেক্ট করার কথা কখনো ভেবেছো, কখনো ইচ্ছা হয়েছে? আমি কখনো কোনো গোয়েন্দা গল্প নিয়ে, না পসিবল তো বটেই, মানে আমি বলছি যে থিয়েটারে কোনো কিছু ইম্পসিবল নয়, কিন্তু আমি সবসময় মানে আমি কখনো কোনো মানে গোয়েন্দা গল্প, ফেলুদা, ব্যোমকেশ, শার্লক, কিরিটি, মিস ম্যাপল, এগুলো নিয়ে কখনো আমি মঞ্চে কখনো এদের দেখিনি। মানে আমার মনে হয় যে মঞ্চ তো একটা মানে কল্পনার জায়গা দর্শকের, সেখানে এই ধরনের গল্প যেখানে একটা কেস সলভ করা হয় এবং মানে সেই কল্পনার জগৎটাকে ছোট করে দেওয়া হয়, এইটা আমার মনে হয়। আমি গোয়েন্দা গল্প নিয়ে কখনো থিয়েটারের পরিচালক হিসেবে মনে করি না। তার অনেকগুলো রিজন আছে, সেটা বিস্তারে বলার, কিন্তু এই মুহূর্তে না। ওকে, গ্রেট। আর একটু জাস্ট বলো যে আমরা খুব টিপিক্যাল একটা প্রশ্ন যেটা করে থাকি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দিস ফিল্ম? দেখো, অনেকেই বলছে যে আচ্ছা এসকে সিনেমা মানে হচ্ছে যে লন্ডনে শ্যুট করা, বাট মানে বিদেশে শ্যুট, ঠিক আছে, কিন্তু অতটা সহজ নয়। যেটা বললো যে ইট ইজ নট দ্যাট ইজি আর কি, যে 19 দিন মানে ওটা যে শ্যুটই থাকে। আমি জানি না তোমাদের কখনো সময় হয়েছে কিনা ঘোরার বা খাওয়া দাওয়া? ওর হয়নি, আমার হয়, মানে প্রত্যেক দিন মানে ছবির পরে আমি ঘুরেছি, শুটিং এর ফাঁকে ও তবুও পেয়েছে। একদিন বোধহয় ওর গ্যাপও ছিল বোধহয়, কিন্তু আমার এই ছবিতে কোনো গ্যাপ ছিল না, আমার রোজ শুটিং ছিল। আচ্ছা, মানে কোনো আমার রেস্ট ডে ছিল না। আচ্ছা, আর্লি সবার আগে কল, সবার পরে হতো আর কি, মানে থাকতে হতো সব সিনে। তো তারপরে শুটিং এর পরে আমি অন্য আরেকটা ছবিও করেছি, সেইটার ফাঁকে ঘুরেছি, আমরা একসাথে খেলা দেখেছি। একদিন আমাদের আগে প্যাক আপ হয়ে গেছিল, আমরা ফ্যান্টম অফ দি অপেরা অনেক কিছু করেছি, খেয়েছি ঘুরেছি, সেটা হয়েছে আগে প্যাক আপ হয়ে গেলে, বা কখনো সেন্ট্রাল লন্ডনে যখন শুট, সেইটা। ইউএসপি দেখো, আমি তো বলতে পারি এটা আমার মনে হয় এটা একটা ভালো ছবি হয়েছে। আমার মনে হয়
বিদেশে লোকেশন তো আগে বাংলা ছবি অনেক দেখেছে, কিন্তু তবু তার মধ্যে লন্ডনে এসকের ছবি যা যা শ্যুট হয়েছে এখানে ভার্জিন লোকেশন আছে, প্রথমবার দেখা যাবে এরকম জায়গা। একটা কাসেলে শ্যুট করেছি, সেটা আগে কখনো দেখা যায়নি, এবং চমৎকার মানে স্কেল মাউন্ট হয়েছে ছবির। দেখো ইউএসপি অ্যাকশন, এই ধরনের অ্যাকশন আগে হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে এখানে যিনি অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন তিনি তো নতুন লোক, তিনি তো বাইরের, হ্যাঁ তিনি তো বিদেশি লোক, এবং তিনি যেভাবে কোরিওগ্রাফি করেছেন এবং যে অল্প সময়ের মধ্যে ঋষভ সেটা তুলে পুল অফ করেছে, সেটা চমৎকার লাগছে দেখতে, এইটা মনে হয়েছে। আর শার্লক হোমস প্রথমবার বাংলায়, এর থেকে বড় ইউএসপি আর কি হতে পারে? রাজশেখর বসুর দেওয়া নাম। রাজশেখর বসু দেওয়ার নাম, রাইট রাইট। ওকে, তুমি কি বলবে ইউএসপির কথা? মানে কেন লোকজন জাস্ট থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে যাবে? এটা টু অল ইউর ফলোয়ার্স। আমার জন্য না, বাট আই থিঙ্ক যে শার্লক হোমস, ওই যেমন আমি সব জায়গায় বলছি যে ব্রিটিশরা আমাদের কোহিনূর নিয়ে চলে গেছিল, আমরা ওদের শার্লক নিয়ে চলে এলাম, এবং শার্লককে এবং রীতিমতো বাঙালি, এবং পরবর্তীকালে এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবেও ভাবা হচ্ছে। এরপরে ধুতি পাঞ্জাবি পরেও শার্লককে সরলাক্ষকে কেস সলভ করতে দেখা যেতে পারে। সো আই থিঙ্ক শার্লক হোমস ইটসেলফ ইজ দ্য ইউএসপি, ওর থেকে বড় ইউএসপি কিছু হয় না। বাট তাছাড়াও আমার কাছে দ্য ডিরেক্টর, দ্য হোল কাস্ট অ্যান্ড দ্য মুভি, যতটা যত্ন নিয়ে, যতটা আদর নিয়ে এই ছবিটা বানানো হয়েছে, আমার মানে দৃঢ় বিশ্বাস যে দর্শকদের এটা খুব ভালো লাগবে, খুব এন্টারটেইনিং লাগবে। কারেক্ট। অন দ্য সেম ডে 29 তারিখে আরও দুটো ছবি রিলিজ করছে। একটি হচ্ছে অনিলাভ দার ছবি বেলা, বেলা অ্যাগেন রেডিও নেই, বেলা দিয়ে আমরা সকলেই জানি। আরেকটা কোনটা জানি, আর দুটো ছবি রিলিজ হচ্ছে অ্যাকচুয়ালি, বহুরূপ রিলিজ হচ্ছে সোমদার, আর ঝড় রিলিজ হচ্ছে বনি এবং সৌরভদার। ঝড়টা জানি না, বহুরূপ ঝড়টা আমি শুনিনি। ওকে, সো টেল মি, তোমাদের যদি অর্ডারে বলতে হয় যে নিজেদের ছবির পরে কোন ছবিটা আগে দেখবে যদি হলে গিয়ে দেখতে হয়, বলো ঋষভ, অনেস্টলি বলো। আমি অনেস্টলি বলছি, আমাকে খুব সম্ভবত প্রথম সপ্তাহে রোজই একবার করে সরলাক্ষ দেখতে যেতে হবে, হল ভিজিট করতে। ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক আমি বেলা দেখবো। তার কারণ হচ্ছে বেলা দেখে নিয়ে একটা হিস্ট্রি আছে, সেটা খুব একটা আমি জানি, অল্প জানি, তো সেটা দেখবো। ঋতুদি আছেন, এবং ঋতুদি হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি বিগ সাপোর্টার, আর খুব স্নেহ করেন আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ছোটো ভাই খুব স্নেহ করেন, তো আমার ওই ছবিটা দেখার খুব ইচ্ছে আছে। বাট আই উইশ অল দ্য বেস্ট টু অল দ্য ফিল্ম, সব ছবি ভালো করুক, এটাই আমরা চাই। অর্ণব কি বলবো, আমিও তো বেলাদেই বলতাম, ও বলেছে হ্যাঁ তাই বলছি, বেলাদে দেখবো, বহুরূপও দেখবো, কারণ ট্রেলারটা খুব মানে খুব মজার হয়েছে, ট্রেলারটা খুব ইন্টারেস্টিং ট্রেলার হয়েছে, দুটোই দেখার চেষ্টা করব, কিন্তু সবার আগে তো এটা দেখতে হবে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। চট করে একটা রাউন্ড, ঠিক আছে, ঝটপট উত্তর দেবে। ফেভারিট গোয়েন্দা অর্ণব কে? ব্যোমকেশ। শার্লক হোমস। কোন অন্ধবিশ্বাসটা ভাঙতে চাও? মানুষের কোন অন্ধবিশ্বাসটা ভাঙতে চাও? আমার মনে হয় যে কোনো কিছু, মানে কোন পার্টিকুলারলি এটা আমি বলতে চাইছি না, কিন্তু বিশ্বাসটা থাকা ভালো, তো সেটা যাতে অন্ধ না হয়। হ্যাঁ, আমি একটু সিম্পল আনসার দিই যে বেড়াল যদি রাস্তা কেটে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয় না, দাঁড়িয়ে গিয়ে থুতু ফেলার কোনো কারণ নেই। ওকে, কাকে বিশ্বাস করো, মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় টাইপস লাইফে কে আছে? বাবা, মা। ওকে গাইস, তোমাকে কি বিশ্বাস করা যায়? না, একেবারেই না। আমি 100 বলতে যাচ্ছিলাম, তারপরে বলে যে একেবারেই না। ঋষভ? সেটা আমার বান্ধবীরা ভালো বলতে পারবে। বান্ধবীরা ভালো বলতে পারবে, ওকে। এখন অব্দি রেকর্ড কিরকম, কি বলছে? ভালো, ভালো, নট ব্যাড। ওকে, কোন কেসটা তুমি সলভ করতে চাও? সেটা জীবনের কেস হতে পারে, বা ইউ ক্যান রেফার টু এনি আদার কেস, বা কোন কেসটা তুমি রিওপেন করতে? তো সরলাক্ষকে আগে বলতে হবে। আই থিঙ্ক অনেক কেসেসই আছে যেগুলো রিওপেন বা তদন্ত করতে চাই, তদন্ত করে সলভ করতে চাই, বাট অন আ ভেরি রিসেন্ট মেমোরি আমি বলবো যে যেই ঘটনাটা আগের বছর ঘটেছে আরজি করকে কেন্দ্র করে, সেইটার এখনও আমি জানি না তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে, আমাদের কোনো ক্ল্যারিটি নেই। তো সেইটা যদি সরলাক্ষ হোমস করতে পারতো তাহলে নিশ্চয়ই করতো। ঠিক, আমার মানে ওরকম মানে কোনো কেস সলভ করার কোনো এই মুহূর্তে ওরকম কোনো তোমার লাইফের কোনো কেস আমরা সলভ করতে পারি? না,
কোনো কেস নেই না। অর্ণ অতটা তুমি বোরিং নাও না, আমি পুরোটাই বোরিং। কি এই ঋষভ পুরোটাই আমার জীবনে আনসলভড কেস কিছু নেই। কিছু বলবে না, হাফ এসছে অর্ণদা আমার মনে জট হয়ে আছে, নতুন ছবি নিয়ে সেগুলো ছবি কেন্দ্রিকই যে অথরিটি আমি যেরকম ভেবেছিলাম অতটা করতে পারিনি, সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। কেন, কার জন্য, কে সেই, তাকে ধরতে হবে। আচ্ছা, তোমাদের জীবনটা যদি কোনো একটা জনরা হয় তাহলে সেটা কোন জনরা হবে? মানে ইজ ইট থ্রিলার, হরর, কমেডি, রোমান্টিক, কোনটা অর্ণ? ট্র্যাজেডি। এই জনরাটাই ভুলে গেছিলাম, বাট ইট ইজ সো ট্রু। সেটা কারণ অর্ণদা বেশি করে শেক্সপিয়ার এন্ড ট্র্যাজেডি করেছে যেহেতু। বাট আমি বলছি আমার লাইফ হবে ডার্ক কমেডি, বাট ডার্ক কমেডি। নাইস, বাবা ভালো। তোমাদের কন্টেম্পোরারিজের মধ্যে কোন হিরোকে তুমি বলতে চাও, মানে তুমি ইউ রিয়েলি লুক আপ টু, আইডল মানো আর কি? আমি বলছি না সুপারস্টার বা লেডি সুপারস্টার, ওরম বলছি না, বাট আমি বলছি যাকে তুমি আইডলাইজ করো, যার অভিনয় তোমার ভালো লাগছে কন্টেম্পোরারিজদের মধ্যে। মানে একজন এরকম মানে বলা খুব তুমি তিনজন বলো, টপ 3 হিরোজ। মানে আমাদের এখানে না, আমাদের টলিউড দেখো, আইডলাইজ তো করি না কাউকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পছন্দের অভিনেতা আছেন, ঋত্বিক দা আছেন, অনির্বাণ আছে, এই দুজনের নামই মনে হচ্ছে এখন। ঋত্বিক দা, পরম দা আছেন। ওকে ওকে ওকে। আমার কন্টেম্পোরারি তো অনেকেই আছে। আমি আমার কন্টেম্পোরারি যারাই আছে, আমি সবার কাজ দেখে বা সবার সাথে ইন্টারাক্ট করে কিছু না কিছু দেখে ইন্সপায়ার্ড হয়। আমি বলছি বনি এক ধরনের হয়তো ছবি করে, কিন্তু ওর মধ্যে ওই যে কমার্শিয়াল ছবি করার যে অ্যাপ্রোচটা, ওটা আছে। আমার কাছের খুব বন্ধু সুহত্র আছে, ও খুব ভালো কাজ করে। আমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু আমার থেকে অনেক বেশি দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ঋতব্রত, ওদের কাজ দেখে আমার খুব ভালো লাগে। সো আমি সবসময় না, মানে আমি কাউকেই যে আমার কন্টেম্পোরারি কম্পিটিশন এরকম ভাবি না। আমি সবসময় ভাবি এরা আমার বন্ধু, এরা আমরা একই জায়গায় আছি, একই ফিল্ডে আছি, ওরা কোনটা ভালো করছে, সো আই লার্ন দ্য গুডস ফ্রম দেম। অ্যান্ড অলসো যদি কোনো উইকনেসেস থাকে যে আচ্ছা ও এইটা করে কেস খেয়ে গেছে, তাহলে আমি এটা করবো না বাবা, এইটাও আমি খেয়াল করি। বাট ইয়া, অল অফ দেম আর ডুইং গ্রেট ওয়ার্ক। ওকে ওকে। আর এবার হিরোইনসদের ব্যাপারে একটু আসি, কাকে ভালো লাগে? তিনজন, সবাইকেই ভালো লাগে সেটা বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। বাট সোহিনী, প্রিয়াঙ্কা, ঈশা। ওকে, সোহিনী, প্রিয়াঙ্কা, ঈশা, ঠিক আছে, নট ব্যাড। আসতেই মানে সর্টেড পুরো। ঋষভ বলো। ভেবে রেখেছিলাম এটার পর এটা আসতে পারে, এই মাঝখানে এইটাই ভাবছিলাম যে এরপর এইটা হবে, মানে হ্যাঁ সেটাই প্রেডিক্টেবল হয়ে গেলাম। আর অবশ্যই এখন শুভশ্রী, মানে পরপর দুটো ছবি দেখে অবশ্যই শুভশ্রী। আমি ওই জেনারেশনটাই যাচ্ছি না। ঈশা ডেফিনেটলি, ঈশা যেহেতু আমার কন্টেম্পোরারি। কোন জেনারেশনে যাবে বলো? আমি কাছে সোহিনী, প্রিয়াঙ্কা। সোহিনী তো সহ-অভিনেতা। হ্যাঁ, সোহিনী ডেফিনেটলি, সোহিনী কারণ ওর সাথে আমি কাজ করেছি। অ্যান্ড প্রিয়াঙ্কার সাথে আমি আরেকটা সিরিজ করেছি, মহাভারত মার্ডার্স বলে, সেখানেও ওর সাথে অনেক সিনস ছিল। অ্যান্ড মানে আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড বাই হার পারফরমেন্স ওই কাজটাতে। এবং সহ অভিনেত্রী হিসাবে এত কমফোর্টেবল করে দেওয়া, এতদিন ইন্ডাস্ট্রিতে আছে, আমি টেকনিক মানে একটু নিউ কামার ওর তুলনায়, সেখানে টপ 3 জনকে আমিও বলবো যে অভিনয়ের জায়গা থেকে আমি সবকিছু অ্যাজ এ টোটাল প্যাকেজ, আই থিঙ্ক দিস 3 নেমস, সোহিনী, প্রিয়াঙ্কা দি এবং ঈশা। শুভশ্রী আছে লিস্টে। ওটা তো একটু হায়ার অথরিটি, তুমি বলেছো সুপারস্টার আর লেডি সুপারস্টারের নাম করা যাবে না, সেই জন্য আমি নাম করিনি। ওকে, নাইস। এন্ড অন্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ, যে কাকে তুমি ডিরেক্ট করতে চাও, মানে কোন অভিনেতা অভিনেত্রী, এটা আমার জানার খুব ইচ্ছা, যে যার সাথে তুমি হয়তো এখন অব্দি কাজ করোনি বাংলায়। আমি ঋত্বিক দাকে ডিরেক্ট করতে চাই, এই মুহূর্তে ঋত্বিক দাকে ডিরেক্ট করতে চাই, এইটা আমার মনে হচ্ছে। আর অভিনেত্রীদের মধ্যে সোহিনীকে তো করেছি, প্রিয়াঙ্কাকেও করেছি, ঈশাকে করিনি, শুভশ্রীকে ডিরেক্ট করতে চাই। ওকে, ফ্যান্টাস্টিক। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ গাইজ, ওয়েল প্লেড অলসো। অ্যান্ড তোমাদের ফ্যান্স ফলোয়ার্সদের সবাইকে একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও, যাতে সবাই 29 তারিখে সব ছবি যাতে দেখে, কিন্তু
এইটা ডেফিনেটলি যাতে মিস না করে, বিকজ এমন এটা আবাল বৃদ্ধ বনিতা সকলের খুব ভালো লাগবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। প্লিজ। 29 অগস্ট সরলাক্ষ হোমস আসছে সিনেমা হলে, আপনারা দেখুন। 8 থেকে 80 সবাই আনন্দ পাবে এই ছবিটা দেখে, কারণ এই ছবিটাতে অ্যাকশন আছে, ভয় আছে, থ্রিল আছে, একটু প্রেমও আছে, আর আছে শার্লক হোমসের একটা সুন্দর জার্নি যেটা শুরু হয়েছে এবং সেটা চলবে যদি আপনারা বেশি করে এই ছবিটা দেখেন। সব বাংলা সিনেমাই দেখুন, আরও অনেক ছবি রিলিজ করছে আমাদের সাথে। বাংলা সিনেমা খুব ভালো সময় যাচ্ছে, সবাই আপনারা দেখছেন বলেই আবার এত ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। কিন্তু এত ভালো বাংলা সিনেমার মধ্যেও আরেকটু ভালো বাংলা সিনেমা হচ্ছে সরলাক্ষ হোমস, যেটার 29 অগস্ট আসছে সিনেমা হলে। 29 অগস্ট আমাদের ছবি, সায়ন্তন ঘোষালের ছবি, এসকে মুভিজের ছবি সরলাক্ষ হোমস আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে। এই ছবিটি দেখার একমাত্র কারণ এইটি ভালো ছবি, এবং আমরা বিশ্বাস করি যে এই ছবিটি বড় পর্দার জন্য বানিয়েছি আমরা। সায়ন্তন সেইভাবেই ছবিটি বানিয়েছে এবং এটি এবং বিশ্বাস করি যে ছবি আসলে, ছবি থিয়েটার এগুলো হচ্ছে কমিউনিটি ওয়াচ, সকলে মিলে দেখার ছবি। সেইটা মাথায় রেখে ও যেরকম বললো 8 থেকে 80 দেখার ছবি, মানে সপরিবারে, সদল বলে, সবান্ধবে, সপ্রেমে আপনারা আসুন। যাকে মনে হবে পারলে আসুন, একা দেখবেন না, সবাই মিলে দেখুন। সরলাক্ষ হোমস প্রথমবার শার্লক হোমস বাংলায়। ফ্যান্টাস্টিক।